সুজন ভয়ে ভয়ে পিছনে ফিরে তাকালো। এতক্ষণ যাবৎ যার পায়ের শব্দ শুনল সে আর কেউ নয়, সে হলো রাজকুমারী কনকলতা। সুজন তখন মনে মনে ভাবলো, সর্বনাশ, আজ মনে হয় আমাকে সবকিছু নিয়ে বাড়িতে চলে যেতে হবে। রাজকুমারী আমার উপর প্রচন্ড রেগে আছে। রাজকন্যা, আমাকে মাফ করে দেন। এমন ভুল আর জীবনেও হবে না। আমাকে আর একটিবারের মতো সুযোগ দেন। তোমার নাম তো সুজন, তাই না? আহা, কি করছো তুমি? আমি তোমাকে এখানে শাস্তি দিতে আসিনি, বরং আমি তোমার খোঁজ খবর নেয়ার জন্য এসেছি। তুমি আমাকে বাঁচানোর জন্য তোমার হাতটা কেটে ফেললে। এখন তোমার হাতের কি অবস্থা? রাজকন্যার এরকম ব্যবহারে সুজন কিছুটা অবাক হয়। রাজকন্যা, আমার তেমন কিছুই হয়নি। আপনি আমাকে ডাকলেই পারতেন। আপনার সকল বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করার দায়িত্ব তো আমারই। ঠিক আছে, দায়িত্ব মানলাম, কিন্তু নিজের খেয়ালও তো রাখতে হবে। তোমার কোনো কিছু হয়ে গেলে আমার দেখাশোনা কে করবে শুনি? এরপর থেকে কোনো কিছু করতে গেলে নিজের খেয়াল অবশ্যই রাখবে। এরপর রাজকন্যা সেখান থেকে সে নিজের কক্ষে চলে যায়। আর সুজন খুশি মনে রাতের খাবার খেতে সিপাহীদের ঘরে যায়। আর সেখানেই তার সাথে সেই সিপাহীর দেখা হয় যে তাকে রাজপ্রাসাদে কাজের ব্যবস্থা করে দিয়েছিল। সুজন, কি শুনলাম আমি? তুমি নাকি রাজকন্যার কাজ ঠিক মতো করনি? রাজকন্যা কি তোমাকে খুব বকাঝকা করেছে? কিছু মনে করো না, আমাদের রাজকন্যা একটু বদমেজাজি। না না, রাজকন্যা তো আমার সাথে বকাঝকা করেনি। আর রাজকন্যাকে তো মোটেও বদমেজাজি মনে হলো না। তুমি নতুন এসেছো তো, তাই তুমি কিছুই জানো না। রাজকন্যা সম্পর্কে তোমার কোনো ধারণাই নেই। সে যাই হোক, তুমি যেহেতু রাতের খাবার খেতে এখানে এসেছো, তার মানে তোমাকে কাজ থেকে ছাঁটাই করা এখনো হয়নি। নয়তো রাজকন্যা নিমিষের মধ্যে আমাদের মতো কাজের লোকদের রাজপ্রাসাদ থেকে বের করে দেয়। এই কথা বলে সিপাহীও সেখান থেকে চলে যায়। সুজন বুঝতে পারে না কেন সবাই রাজকন্যাকে এরকম বদমেজাজি বলছে। তার কাছে তো রাজকন্যার এরকম কোনো দিকই ধরা পড়েনি, বরং সে রাজকন্যাকে একটা নরম মনের মেয়ে হিসেবেই দেখেছে। অন্যদিকে আমরা দেখতে পাই দবির মিয়া যে কালো প্রাসাদে বন্দি আছে সেখানকার তান্ত্রিক তার শিষ্যের সাথে কথা বলছে। শোনো, তোমাকে একটা কথা বলি বৎস। আজ থেকে 2 দিন পর হতে চলেছে এই বছরের গভীর পূর্ণিমা। এই পূর্ণিমাতে জঙ্গলের একটা নির্দিষ্ট জায়গায় সুন্দর একটা ফুল ফোটে। সেই ফুল ছাড়া মহাযজ্ঞ সম্পূর্ণ হয় না। তুমি জঙ্গলে যে কোনো জায়গা থেকে খুঁজে সেই ফুল নিয়ে আসবে। সব ঠিক আছে, সবই বুঝলাম তান্ত্রিক বাবা, কিন্তু জঙ্গলে তো অনেক রকমের ফুল আছে। আমি ওই ফুল চিনব কি করে? শিষ্য, তুমি কি কখনো বুদ্ধিমানের মতো কথা বলতে পারো না? তুমি কি সবসময় এরকম বোকাই থাকবে? সেই ফুল হলো বিশেষ ফুল। সেই ফুলের সুবাস অনেক দূর থেকে পাওয়া যায়। সেই ফুল তোমার চোখে লেগে থাকবে। সেই ফুল দেখলেই বোঝা যাবে এই কোনো সাধারণ ফুল নয়। সেই ফুলের বর্ণনা আমাকে তোমার দিতে হবে না। সেই ফুলের আশেপাশে তুমি যখন থাকবে, তুমি নিজেই বুঝে যাবে। শেষবারের মতো আরেকটা প্রশ্ন করার অনুমতি দিন তান্ত্রিক বাবা। হ্যাঁ, বলো, কি জানতে চাও? মূর্খের মতো এবারও একটা প্রশ্ন করবে, আমি জানি। তারপরেও বলো। আমি সেই অলৌকিক ফুল কয়েকটা নিয়ে আসবো। আর আমাকে এই সংখ্যা বলে দিলে এই মূর্খের জন্য সেটা উপকৃত হতো।
তুমি যে বোকা সেটা আমি জানতাম, কিন্তু এত বেশি নির্বোধ সেটা আমার জানা ছিল না। সেই অলৌকিক ফুল একটাই হয়। তোমার কি মনে হয় এই ফুল যদি অনেক পাওয়া যেত তাহলে কি সেটার এত মূল্য থাকতো? কখনোই না। এখন যাও, আমার চোখের সামনে থেকে দূর হও। আর কোনো কথা না বাড়িয়ে শিশু সেখান থেকে চলে যায়। অন্যদিকে রাজামশাই এবং রাজবৈদ্য রাজপ্রাসাদে ফিরে আসে। রাজকন্যা রাজামশাইকে পেয়ে খুবই খুশি হয়। বাবা, তুমি ফিরে এসেছো। তোমার কথা আমার অনেক মনে পড়েছে। তোমাকে আমার অনেক কিছু বলার আছে। রাজকন্যা, আমি তোমার সব কথাই শুনবো, কিন্তু তুমি আমার কথা শোনো। আজ থেকে ঠিক 2 দিন পর তোমাকে আমার সঙ্গে জঙ্গলে যেতে হবে। এক সাধু বাবার সাথে দেখা করতে হবে। কেন বাবা? আমি কেন জঙ্গলে যাব? তুমি তো জানো 2 দিন পর পূর্ণিমা, আর পূর্ণিমাতে আমার চাঁদ দেখতে খুবই ভালো লাগে বাবা। আমি কেন শুধু শুধু তোমার সাথে জঙ্গলে যাব? দেখো মা, আমি কখনোই তোমার কোনো ইচ্ছার বাধা হয়ে দাঁড়াইনি। এবার তুমি আমার এই কথাটা শোনো। তুমি কোনো প্রশ্ন বা কিন্তু বাদে তুমি আমার সঙ্গে যাবে, তাহলে তোমার এই বুড়ো বাবা অনেক খুশি হবে মা। ঠিক আছে বাবা, আমি তোমার খুশির জন্য যে কোনো কিছু করতে পারি। এবার না হয় নিজের চাঁদ বিরাজ বাদ দিয়ে তোমার সঙ্গে জঙ্গলে গেলাম, কিন্তু হ্যাঁ, আমার সঙ্গে কিন্তু আমার দেহরক্ষীকেও নিতে হবে। রাজামশাই দেহরক্ষীর কথা শুনে অবাক হয়, কারণ রাজকন্যার জন্য দেহরক্ষী ঠিক হয়েছে এ বিষয়ে রাজামশাই কিছুই জানতেন না। তোমার দেহরক্ষী কই? আমি তো এ সম্পর্কে কিছুই জানি না। আমি তো এই বিষয়েই তোমাকে বলতে এলাম বাবা। এরপর রাজকন্যা তার দেহরক্ষীর ব্যাপারে সব কথাই খুলে বলে, কিভাবে সে তাকে একটা বিপদ থেকে রক্ষা করেছে, এই সব কিছু। রাজামশাই নিজের মেয়ের মুখে একজন কাজের লোকের প্রশংসা শুনে অনেক খুশি হন। রাজামশাই মনে মনে ভাবতে থাকেন, আমার লক্ষ্মী রাজকন্যা, তোর মন আসলে অনেক কোমল। শুধুমাত্র সাধু বাবার দেওয়া সেই অভিশাপ সরে গেলে তুই আমার রাজ্যে সব থেকে নরম মনে রাজকন্যা হবি। চিন্তা করো না মা, এই পূর্ণিমায় আমি তোমাকে সাধু বাবার কাছে নিয়ে যাব, আর তোমার উপর থেকে এই অভিশাপ কাটিয়ে যাবে। ঠিক 2 দিন পার হয়ে যায়। 2 দিন পর সুজন, রাজকন্যা, রাজামশাই এবং রাজপুরোহিত মিলে যাত্রা শুরু করেন। তারা সকলেই জঙ্গলের পথ ধরে হাঁটতে থাকে, আর কিছুক্ষণ যাওয়ার পর তারা অনেক ক্লান্ত হয়ে যায়। তারা এক জায়গায় দাঁড়িয়ে বিশ্রাম নিতে শুরু করে। তখন রাজামশাই বলেন, আমরা অনেকটা পথ পেরিয়ে এসেছি, এখানে আমাদের কিছুক্ষণ বিশ্রাম নিতে হবে। আর একটু হাঁটলেই আমরা সাধু বাবার স্থানে চলে আসব। আর সাধু বাবার সাথে বেশ অনেকক্ষণ সময় থাকতে হবে। রাজামশাইয়ের কথায় সবাই রাজি হয়। রাজকন্যা রাজামশাই এবং রাজবৈদ্য থেকে একটু দূরে হেঁটে চলে যায়। রাজামশাই তখন দেহরক্ষী সুজনকে ডেকে বলে, আমার মেয়ে একটু সামনে হাঁটছে, তুমি তাকে অনুসরণ করো, তার যেন কোনো বিপদ না হয়। এরপর সুজন রাজকন্যার পিছু পিছু হাঁটতে থাকে। রাজকন্যা হঠাৎ এক জায়গায় দাঁড়িয়ে যায়। সে একটি ফুলের সুন্দর ঘ্রাণ পায়, আর সেই ফুলটা ছিল সেই অলৌকিক ফুল। রাজকন্যা, এভাবে ছুটবেন না, এই জঙ্গলের পদে পদে বিপদ আছে, আপনার কোনো বিপদ হয়ে যেতে পারে। ঠিক আছে, আমি এভাবে ছুটবো না।
কিন্তু আমি যে ফুলের ঘ্রাণ পাচ্ছি সেই ফুলটা আমায় এনে দাও। ঠিক আছে, আপনি কোনো চিন্তা করবেন না। আপনি রাজামশাইয়ের সাথে বসেন, আমি সেই ফুলটা খুঁজে আপনার জন্য নিয়ে আসার ব্যবস্থা করছি। এই বলে সুজন সেই অলৌকিক সুবাসিত গন্ধে ফুল খুঁজতে বেরিয়ে পড়ে। তো বন্ধুরা, শেষ পর্যন্ত কার হাতে আসবে ওই অলৌকিক ফুল? সুজনের হাতে নাকি সেই দুষ্ট তান্ত্রিকের শিষ্যের হাতে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরের পর্ব। সুজন সেই অদ্ভুত অলৌকিক ফুল খুঁজতে শুরু করে। সে দেখতে পায় এক অদ্ভুত মায়াবী রঙের ফুল হালকা বাতাসে দোল খাচ্ছে। সেই ফুল দেখে সুজন বলে ওঠে, আরে, এত সুন্দর ফুল আমি জীবনেও দেখিনি। এই ফুলটা রাজকুমারের জন্য নিয়ে গেলে রাজকুমারী অনেক বেশি খুশি হবে। যেই সুজন ওই জাদুর ফুল নিতে যাবে তখনই পিছন থেকে একটা আওয়াজ আসে। সুজন পিছন ফিরে তাকালে দেখতে পায় সেই তান্ত্রিকের শিষ্য তার দিকেই এগিয়ে আসছে। কি করছো কি তুমি? তুমি এই ফুল ধরছো কেন? এই ফুল শুধুমাত্র আমার, আমি এই ফুলকে নিয়ে যাব। কি বলছেন কি আপনি? আমি এই ফুল আগে দেখেছি। আমি এই ফুল রাজকুমারের জন্য নিয়ে যাব। রাজকুমারী বলেছে এই ফুল রাজকুমারীর লাগবে। আপনি অন্য কোথাও থেকে অন্য কোনো ফুল খুঁজে নিন ভাই। এই কথা শুনে শিষ্য অনেক রেগে যায় আর সে মনে মনে চিন্তা করে, আরে গাধা, এই ফুল একটাই হয়, অন্য কোনো হয় না। তুই তো রাজকুমারের জন্য অন্য কোনো ফুল নিয়ে যা। এরপর নিজের রাগ সামলে সত্য কথা না বলতে শুরু করে, তুমি বুঝতে পারছো না ছেলে, এই ফুল আমার অনেক দরকার। এই ফুল আমি অনেক আগে থেকেই খুঁজছি। আর এই ফুল দিয়ে তুমি কোনো কাজই করবে না, শুধুমাত্র এই ফুলটা তুমি কোনো এক মেয়েকে দিবে। আর এই ফুল দিয়ে আমার অনেক বড় একটা কাজ আছে। আপনার কাজ থাকলে কাজ আছে, তাতে আমার কি? এই ফুল আমি আপনাকে দিতে পারবো না। আমি এই ফুল রাজকুমারীর জন্য নিয়ে যাব। আমি রাজকুমারীকে কথা দিয়েছি। এরপর তান্ত্রিকের শিষ্য জোর করে সেই অলৌকিক ফুল নেওয়ার চেষ্টা করে। এমন সময় সুজন এবং সেই তান্ত্রিকের শিষ্যের মধ্যে মারামারি বেঁধে যায়। তারা সেই কেউ অলৌকিক ফুল ছাড়তে রাজি নয়। শেষে সুজন জয়ী হয়। সুজন সেই তান্ত্রিকের শিষ্যকে দূরে ছুঁড়ে মারে। তান্ত্রিকের শিষ্য মাটিতে পড়ে যায় আর সে ক্রোধে ফেটে পড়ে। তোর এত বড় সাহস, তুই আমার গায়ে হাত দিয়েছিস? আমি কোনো ঝামেলা চাই না, তাই তুই চুপচাপ এখান থেকে সরে যা, নয়তো তোর জীবন আজকে এখানেই শেষ। সুজন তারপরেও পিছপা হাঁটে না। আর অন্যদিকে রাজামশাই একটা আওয়াজ শুনতে পায়। রাজবৈদ্য, একটা আওয়াজ পাওয়া গেল না? কোথাও কিছু হয়েছে নাকি? জি রাজামশাই, আমিও তো একটা আওয়াজ পেলাম। মনে হয় কোথাও কোনো কাণ্ড বেজেছে। চলুন রাজামশাই, একটু খোঁজ নিয়ে আসি। এই কথা শুনে রাজকন্যার সুজনের কথা মনে পড়ে। বাবা, আমি তো আমার দেহরক্ষীকে একটা কাজে পাঠিয়েছি, কিন্তু সে অনেকক্ষণ যাবৎ আসছে না। চলো বাবা, আমরা গিয়ে দেখে আসি। ঠিক আছে, চলো। এরপর তারা তিনজন সুজনকে খুঁজতে শুরু করেন। সেই শিষ্য আর সুজনের মধ্যে এখনো মারামারি চলছে। এটা দেখে রাজামশাই সেখানে যায়। আমার রাজ্যে দুটো মানুষ কেন লড়াই করছে? থামো, থামো বলছি, নয়তো এর পরিণতি ভালো হবে না। সুজন সাথেই থেমে যায় আর তান্ত্রিকের শিষ্য রাজামশাইকে দেখে ভয় পেয়ে যায়। সে আর কোনো কথা না বলে সেখান থেকে ভয়ে পালিয়ে যায়। সুজন, হয়েছে কি? তুমি ওই লোকটার সাথে কেন লড়াই করছিলে? আর ওই লোকটা কে? ক্ষমা করবেন রাজামশাই, আমি ওই লোকটাকে চিনি না, কিন্তু ওই লোক
এই সুন্দর ফুলটা নিতে চেয়েছিল। এই সুন্দর ফুলটা তো রাজকুমারী খুঁজছিলেন। আমি তাকে এই ফুল দেইনি জন্য সে আমার সাথে লড়াই করছিল। এরপর সুজন সেই সুন্দর ফুলটা নিয়ে রাজকুমারীকে দিয়ে দেয়। আমি তোমার উপর অনেক খুশি হয়েছি, তুমি আমার ইচ্ছে পূরণ করেছো, আর সেজন্য এক লোকের সাথে তোমাকে লড়াই করতে হয়েছিল, আর তুমি সেটাও করেছো। বাবা, আমি চাই তুমি সুজনের পারিশ্রমিক কিছুটা বাড়িয়ে দাও। হ্যাঁ, অবশ্যই। যে আমার মেয়ের এত ছোট একটা ইচ্ছা পূরণ করার জন্য এত লড়াই করলো, তার পারিশ্রমিক তো বাড়িয়ে দিতে হবে। সুজন এই কথা শুনে অনেক খুশি হয়। এরপর তারা আবারও দরবেশ বাবার আশ্রমের উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। তারা যেতে যেতে আরো কিছুটা রাত হয়ে যায়। দরবেশ বাবা তাদের জন্যই অপেক্ষা করছিলেন। দরবেশ বাবা, আমাদের আসতে একটু দেরি হয়ে গেল, কিছু মনে করবেন না। রাস্তায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গিয়েছিল। কোনো সমস্যা নেই, তোমরা যে পূর্ণিমা থাকতে থাকতে চলে এসেছো তাতেই অনেক। এ কি রাজকন্যা কনকলতা, তোমার মেয়ে? হ্যাঁ দরবেশ বাবা, এই আমার মেয়ে। দয়া করে আমার মেয়ের উপর অভিশাপটা দূর করার কোনো একটা উপায় দিন। ঠিক আছে, সেই উপায় আমি বলবো, কিন্তু তুমি তার আগে আমায় বলো, তোমার মেয়ের উপর বদমেজাজি হওয়ার অভিশাপটা উঠানোর জন্য তুমি কতটা ব্যাকুল হয়ে আছো? আপনি চিন্তাও করতে পারবেন না বাবা, আমি রাজকুমারীর উপর অভিশাপটা সরানোর জন্য যে কোনো কিছু করতে রাজি। তোমাকে বেশি কিছু করতে হবে না, কিন্তু রাজকন্যা অনন্যা যাকে পছন্দ করবে তোমাকে তার সাথে বিয়ে দিতে হবে। রাজকন্যা কনকলতার তার পছন্দের ছেলের সাথে বিয়ে হলে তার ভাগ্য গুণে রাজকন্যা কনকলতার অভিশাপ কেটে যাবে। এই ঘটনাগুলো ঘটতে কত সময় লাগবে দরবেশ বাবা? আমাকে একটু বিস্তারিত বলবেন? আমি তোমাকে এসব বলতে পারবো না। নিয়তির হাতে এসব ছেড়ে দাও, নিশ্চিন্তে প্রাসাদে ফিরে যাও। রাজকন্যা কনকলতার মধ্যে তুমি পরিবর্তন দেখতে পাবে। আর হ্যাঁ, তুমি সাবধানে থেকো, তোমার রাজ্যের উপর ভয়ঙ্কর কোনো বিপদ ধেয়ে আসছে। রাজামশাই এই কথা শুনে অনেক অবাক হয়। কি বলছেন কি দরবেশ বাবা? রাজকন্যা কনকলতার উপর অভিশাপ কেটে গেলে আর কি বিপদ আসতে পারে আমাদের উপর? এত কিছু আমি বলতে পারবো না। এই সব কিছু তোমরা সময়ের সাথে সাথে জেনে নেবে। তবে তোমরা সবাই অনেক সাবধানে থেকো। এরপর রাজামশাই চিন্তিত মুখে রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে ভয়ে তান্ত্রিকের শিষ্য পালিয়ে সেই কালো রাজপ্রাসাদে চলে যায়। সে ভয়ে অস্থির হয়ে যায়, কি করে তান্ত্রিককে কিছু বলবে। সে একা একা নিজের সাথে কথা বলতে থাকে। কি হবে এবার? তান্ত্রিক তো আমায় মেরেই ফেলবে। এখন তো আমি তাকে মহা অলৌকিক ফুল এনে দিতে পারলাম না। তান্ত্রিকের তো মহাযজ্ঞ সম্পূর্ণ হবে না। কিছুই তো মাথায় আসছে না। আমি আসলেই একটা গাধা। তান্ত্রিক বাবা ঠিকই বলে। ঠিক তখনই তান্ত্রিক শিষ্যকে প্রশ্ন করে। তুমি কি এনেছো আমার সেই অলৌকিক ফুল? আমি তো চেষ্টা করেছি, কিন্তু একটা লোক এসে আমার কাছ থেকে সেই ফুল কেড়ে নিয়েছে। আমাকে ক্ষমা করবেন, আপনি আমাকে যে শাস্তি দিবেন তাই আমি মাথা পেতে নেব। সে আর কেউ নয়, সে এই রাজ্যের রাজার লোক। এই কথা শুনে তান্ত্রিক অনেক রেগে যায়। কোনো সমস্যা নেই বৎস, আমি অলৌকিক ফুল ছাড়াই যজ্ঞ করব। হয়তো কিছুটা সমস্যা হবে। আমার অশুভ শক্তিকে খুশি করতে আমি কোনো চেষ্টা ছাড়বো না। তুমি আমার চোখের সামন থেকে এক্ষুনি দূর হও। তুমি আর কিছুক্ষণ এখানে থাকলে হয়তো আমি তোমাকে বেরিয়ে ফেলবো। তান্ত্রিকের শিষ্য ভয়ে ভয়ে সেখান থেকে পালিয়ে যায়।
তো বন্ধুরা, তান্ত্রিক কি পারবে তার মহাযজ্ঞ সম্পূর্ণ করতে, নাকি এর আগেই সুজন তার বাবা দবির মিয়াকে খুঁজে বের করতে পারবে? জানতে হলে দেখুন কনকলতা গল্পের পরের পর্ব। এরপর রাজামশাই রাজবৈদ্য এবং রাজকুমারী আর দেহরক্ষী সুজনের সাথে রাজপ্রাসাদে ফিরে আসেন। রানী রাজামশাইকে ডেকে জিজ্ঞেস করেন, রাজামশাই, কি হয়েছে? আমাকে সবকিছু খুলে বলুন। দরবেশ বাবা আমাদের মেয়ের বদমেজাজের সম্পর্কে কি বলল? উনি কি কোনো কিছু উপায় পেয়েছে? রাজামশাই খানিক চিন্তা করে বললেন, উনি সোজাসুজি কোনো কথাই বলেননি, কিন্তু আমাদেরকে একটা উপায় বলে দিয়েছেন। উনি কি বলেছেন? আমাকে বলুন, আমিও শুনতে চাই। দরবেশ বাবা বলেছেন, আমাদের মেয়ে যাকে বিয়ে করতে চায় তার ভাগ্য গুণে আমাদের মেয়ের অভিশাপ কেটে যাবে। এছাড়া আর কোনো উপায় নেই। তাহলে তো আমাদের যত দ্রুত সম্ভব রাজকুমারীর বিয়ের ব্যবস্থা করা দরকার। আপনি আশেপাশে রাজ্য থেকে রাজকুমারদের আসার ব্যবস্থা করুন। হ্যাঁ, আমি রাজবৈদ্যের সাথে এ বিষয়ে কথা বলবো। এরকম বলার পরও রাজা মশাই অনেক চিন্তিত থাকেন। রাজা মশাইকে চিন্তিত দেখে মহারানী তাকে আবারও জিজ্ঞেস করেন, কি হয়েছে রাজামশাই? এখন তো আমি আর কোনো বিপদ দেখছি না, তাহলে আপনাকে এত চিন্তিত কেন লাগছে? রাজামশাই রানীকে তার রাজ্যে ভবিষ্যৎ বিপদ নিয়ে কোনো কথাই বলতে চায় না, কারণ রানী অযথাই চিন্তা করবে, এজন্য সে মিথ্যে বলে। না, তেমন কিছুই না। আমার মেয়েকে খুব তাড়াতাড়ি বিয়ে দিতে হবে, এটা ভেবেই অনেক চিন্তা হচ্ছে। এছাড়া আর কিছুই না। আমি গেলাম, একটু বাগানে যাব, একটু নিরিবিলি সময় কাটাবো। এই বলে রাজামশাই বাগানের উদ্দেশ্যে চলে যায়। অন্যদিকে আমরা দেখতে পাই মায়াপরী পরিরাজ্যে বসে বসে চিন্তা করছে। এমন সময় তার সামনে মায়া আয়না হাজির হয়। কি হয়েছে মায়াপরী? আপনাকে খুব চিন্তিত লাগছে। তুমি তো সবই জানো জাদু আয়না, প্রতি বছর পূর্ণিমাতে এক অলৌকিক ফুল ফোটে, আর সেই ফুল যেন কোনো দুষ্ট লোকের হাতে পড়ে না যায়, সেজন্য আমি লক্ষ্য রাখি। কিন্তু এবার সেই অলৌকিক ফুল আর জঙ্গলে দেখতে পাইনি আমি। কেউ সেই ফুলটাকে নিয়ে গেছে। এখন আমাকে দেখতে হবে ওই ফুলটা কোনো ভালো লোকের হাতে পড়েছে নাকি কোনো দুষ্ট লোকের হাতে পড়েছে। ও আচ্ছা, এই ব্যাপার। তাহলে তো আমি এক্ষুনি আপনাকে ওই ফুলের অবস্থান দেখাতে পারবো মায়াপরী। এরপর জাদু আয়না সেই ফুলটিকে খুঁজতে থাকে। কিছুক্ষণ খোঁজার পর সে দেখতে পায় এক রাজকন্যা সেই অলৌকিক ফুল হাতে নিয়ে দাঁড়িয়ে আছে, আর সেই ফুলের সুবাস সে নেয়ার চেষ্টা করছে। আরে, এটা তো মনে হচ্ছে কোনো রাজ্যের রাজকন্যা। আমাকে এই রাজকন্যার সাথে দেখা করতে হবে এবং তার থেকে এই চাদর ফুল নিয়ে আসতে হবে। আর এদিকে রাজকন্যা কনকলতা সেই ফুল হাতে নিয়ে বসে থাকে আর এই ফুলের সুবাস নিতে থাকে, আর মনে মনে চিন্তা করে, এই ফুলের সুবাস কত সুন্দর। এই ফুলকে আমি কখনো আমার থেকে আলাদা করব না। এই ফুলের কথা ভাবতে গিয়ে রাজকন্যা কনকলতা তার সিপাহী সুজনের কথা মনে পড়ে যায়। সে কিভাবে তাকে একটা ফুল এনে দেওয়ার জন্য এত লড়াই করলো। আহা বেচারা, আমার একটা ইচ্ছে পূরণ করার জন্য কত মার খেলো। সুজন ছেলেটা আসলে বড্ড ভালো, কিন্তু সে অনেক বোকা। ওকে আমাকে একটু চালাক বানাতে হবে। এরপর রাজকন্যা সুজনকে খুঁজতে বেরিয়ে যায়।
সে দেখে দরজার পাশেই সুজন দাঁড়িয়ে তাকে পাহারা দিচ্ছে। রাজকন্যাকে দেখে সুজন হাসি মুখে তাকে রাজকন্যা বলে অভিবাদন করে। রাজকন্যা, আপনার কি কিছু লাগবে? কিছু লাগলে আমাকে শুধু একটা ডাক দিবেন, আমি আপনার এক ডাকেই হাজির হয়ে যাব। হ্যাঁ, আমার তোমাকে প্রয়োজন। শোনো, তুমি সব সময় এরকম করে কেন কথা বলো? আর একটু সুন্দর করে কথা বলতে কি পারো না? এখনো কি তুমি গ্রামে পড়ে আছো নাকি? এখন তুমি নগরে চলে এসেছো আর আমাদের রাজপ্রাসাদে কাজ করছো। একটু সুন্দর করে কথা বলা শেখো। আপনি যা বলবেন আমি তাই করব। আপনার কথা তো আমার জন্য হুকুম, আমি অবশ্যই আপনার হুকুম পালন করার চেষ্টা করব। এরপর রাজকন্যা কোনো কথা না বলে সেখান থেকে চলে যায়। সুজন সেখানেই দাঁড়িয়ে চিন্তা করতে থাকে। এখন আবার এতদিনের অভ্যাস আমি কি করে পাল্টাবো? এটা আমার জন্য অনেক কষ্টকর হয়ে যাবে। কিন্তু কি আর করার, কাজ করতে হলে আর রাজপ্রাসাদ থেকে স্বর্ণমুদ্রা পেতে হলে একটু কষ্ট তো করতেই হবে। অন্যদিকে আমরা সেই কালো তান্ত্রিকের প্রাসাদ দেখতে পাই। সেই প্রাসাদে দবির মিয়া শুয়ে ঘুমানোর চেষ্টা করছিল। হঠাৎ সে স্বপ্নে তার আগের জীবনের স্মৃতি দেখতে পায়। সে দেখতে পায় সে আগে কিভাবে তার স্ত্রী এবং সন্তান নিয়ে সুখে শান্তিতে দিন কাটাতো। হঠাৎ করে তার ঘুম ভেঙে যায়। সে উঠে দাঁড়িয়ে চিন্তা করতে শুরু করে সে স্বপ্নে কি দেখলো। কি হলো আমার সাথে? আমি স্বপ্নে এটা কি দেখলাম? একটা মহিলা আর একটা বাচ্চা ছেলে। ওই মহিলা আর ছেলেটা কে? তারা কেন আমার স্বপ্নে এলো? কিছুই তো বুঝতে পারছি না। এমন সময় তান্ত্রিক সেখানে চলে আসে আর দবির মিয়াকে ডেকে বলে, দবির মিয়া, তোমার হাতটা আমার দিকে বাড়িয়ে দাও। তোমার হাত থেকে আমি কয়েক ফোঁটা রক্ত নেব। দবির মিয়া কোনো কথা না ভেবে তার হাত বাড়িয়ে দেয় এবং তার হাত থেকে কয়েক ফোঁটা রক্ত তান্ত্রিক তার বাটিতে নিয়ে সে সেখান থেকে চলে যায়। দবির মিয়ার অনেক কষ্ট হয় এবং সে দাঁত চেপে সব কষ্ট সহ্য করে নেয় আর ভাবতে থাকে, এই নরক থেকে কবে মুক্তি পাবো? আর এখান থেকে গেলেও বা কোথায় যাব আমি? উপরওয়ালা, এখান থেকে বের হবার একটা রাস্তা দেখাও। তো বন্ধুরা, মায়াপরীর সাথে রাজকন্যা কনকলতার দেখা হলে সে কি ওই জাদুর ফুল ফিরিয়ে দিতে রাজি হবে? আর দবির মিয়া কি তার অতীত সম্পর্কে সব কিছু মনে করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আজকের গল্পটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। রাজবৈদ্য রাজমহলে এসে সবার আগে রাজার সাথে দেখা করেন আর বলে, রাজামশাই, আজ দূরের রাজ্য থেকে এক রাজকুমার সকালে জলখাবার খেতে আমাদের এই রাজপ্রাসাদে উপস্থিত হবেন। তার বাবার অনেক বড় রাজ্য রয়েছে, সে আমাদের রাজকন্যার সাথে দেখা করতে চায়। এ তো বড় ভালো খবর। রানীকে এই খবর পৌঁছে দেওয়ার ব্যবস্থা করো, আর আমি আমার মেয়ের সাথে নিচে কথা বলবো। সে যেন এবার কোনো মতে রাজকুমারের সাথে খারাপ ব্যবহার না করে, আর রাজকুমারও যেন আমার মেয়েকে পছন্দ করে। হ্যাঁ মহারাজ, আমরা এর আগেও রাজকুমার নীলের রাজ্য সম্পর্কে অনেক জেনেছি। আমরা সেই রাজ্যে আত্মীয় করতে পারলে আমাদের শক্তি আরো বেড়ে যাবে। তুমি ঠিকই বলেছ। দরবেশ বাবা আমাদের যে বিপদের কথা বলেছিল তা থেকে উদ্ধার পেতে হলে তো আমাদের এক শক্তিশালী রাজ্যের দরকার। যেভাবেই হোক আমি রাজকন্যাকে রাজকুমার নীলের সাথে বিয়ে দেওয়ার জন্য রাজি করাবো। এরপর রাজবৈদ্য রানীমার সাথে কথা বলতে চলে যায়। অন্যদিকে রাজা নিজেই রাজকন্যা কনকলতার কক্ষে যায়। সে দেখতে পায় রাজকন্যা কনকলতার ঘরের সামনে দেহরক্ষী সুজন দাঁড়িয়ে আছে।
রাজামশাই যখনই রাজকন্যা কনকলতার কক্ষে প্রবেশ করতে যাবে তখনই দেহরক্ষী সুজন রাজামশাইকে বাধা দিয়ে বলে, ক্ষমা করবেন রাজামশাই, কিন্তু রাজকন্যার নিষেধ আছে, তাকে যেন কেউ বিরক্ত না করে। তুমি কি বলছো? তুমি কি জানো আমি হচ্ছি এই রাজ্যের রাজা, আর আমি কিনা আমার মেয়ের কক্ষে যেতে পারবো না? ক্ষমা করবেন রাজামশাই, আমি শুধু আমার দায়িত্বটা পালন করছি। এই কথা শুনে রাজামশাই হাসতে থাকেন আর বলেন, তুমি ঠিকই করেছো, আমি শুধু তোমাকে পরীক্ষা করছিলাম তুমি আমার মেয়ের জন্য একজন উপযুক্ত দেহরক্ষী কিনা। তোমার মতো দেহরক্ষীকেই এতদিন যাবৎ খুঁজেছিলাম, এই জন্য রাজকন্যা কনকলতাও হয়তো তোমাকে এত পছন্দ করেন। আমি কিছুক্ষণ পরে আসছি আমার মেয়ের সাথে দেখা করতে। হা হা হা। এই বলে রাজামশাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে মায়াপরী তার জাদু শক্তি ব্যবহার করে রাজকন্যার কক্ষে প্রবেশ করেন। হঠাৎ তার ঘরে মায়াপরীকে দেখে রাজকন্যা কনকলতা চমকে ওঠে। কি তুমি? আর তোমার এত বড় সাহস, তুমি আমার অনুমতি না নিয়ে আমার কক্ষে প্রবেশ করেছো? এই মুহূর্তে বের হয়ে যাও, নয়তো আমার দেহরক্ষী তোমাকে মেরে রাজ্য ছাড়া করবে। আপনি শান্ত হন রাজকন্যা, আমি কোনো সাধারণ মানুষ নই, আমি একজন পরী। আমি এখানে আপনার সাথে কিছু কথা বলতে এসেছি। রাজকন্যা কনকলতা তার স্বভাব মতো খুব রেগে যায় এবং চিৎকার চেঁচামেচি শুরু করে দেয়। রাজকন্যার চিৎকারের আওয়াজ শুনে দেহরক্ষী সুজন দ্রুত তার কক্ষে প্রবেশ করে আর সে মায়াপরীকে দেখেই চিনে ফেলে। রাজকন্যা, কি হয়েছে? আপনি একটু শান্ত হন। আর মায়াপরী, আপনি এখানে কি করছেন? আরে তুমি সুজন না, দবির মিয়ার ছেলে? তুমি এখানে কি করছো? আমি তো এখানে রাজকন্যা কনকলতার সাথে কিছু কথা বলতে এসেছি। রাজকন্যা কনকলতা অনেক অবাক হয় এটা দেখে যে সুজন আগে থেকেই মায়াপরীকে চিনত। আমি তো কিছুই বুঝতে পারছি না, কি হচ্ছে এসব, আমাকে একটু বুঝিয়ে বলো। আপনি শান্ত হন রাজকন্যা, আমি আপনাকে সব কিছু বুঝিয়ে বলছি। আমি হলাম মায়াপরী। আমি আপনার কক্ষে একটা সুন্দর সুবাসিত ফুল দেখতে পাচ্ছি। এটা কোনো সাধারণ ফুল নয়, এটা হলো জাদুর ফুল। এই ফুল আপনার কাছে থাকা মোটেও নিরাপদ নয়, এটা আমার কাছে বুঝিয়ে দিন। রাজকন্যা কনকলতা এটা শুনে আবারও খুবই বিরক্ত হয়। কি বলছো তুমি? এই ফুল আমি তোমায় কেন দেব? এই ফুল আমার দেহরক্ষী সুজন আমার জন্য অনেক কষ্ট করে এনে দিয়েছে, এটা আমি তোমাকে কোনোভাবেই ফেরত দেব না। সুজন, তুমি তাহলে এই ফুল এনে রাজকন্যা কনকলতাকে দিয়েছো? তুমি চেনো এই ফুলকে? হ্যাঁ, কিন্তু এটা যে একটা জাদুর ফুল এটা আমি জানতাম না। কিন্তু এটা কোনো সাধারণ ফুল নয় এটা আমি বুঝতে পেরেছিলাম। এক লোক এই ফুল নেয়ার জন্য আমার সাথে মারামারি করেছিল, আর সে যে এক জাদুকর সেটা আমাকে বলেছিল। মায়াপরী এই কথা শুনে খুবই অবাক হয়। এই ফুল রাজকন্যার সাথে থাকা অবশ্যই নিরাপদ না। সেই জাদুকর আবারও হামলা করবে ফুল নেয়ার জন্য, আর ওই জাদুকর অবশ্যই কোনো খারাপ কাজের জন্য এই ফুলটা নিতে চাচ্ছে। এই সব কিছু শুনে সুজন বলে, রাজকুমারী, আপনি কিছু মনে না করলে আমি আপনাকে একটা কথা বলতে চাই। হ্যাঁ বলো, তুমি আমার বিশ্বস্ত লোক, আমি তোমার কথা শুনবো। ক্ষমা করবেন, ছোট মুখে বড় কথা বলছি। আমার মনে হয় এই ফুল এখানে রাখা নিরাপদ নয়। আপনি এই ফুল মায়াপরীকে বুঝিয়ে দিন। আমি ওনাকে চিনি, সে একজন ভালো পরী, আর এই ফুল আসলে একজন ভয়ঙ্কর জাদুকর খুঁজতেছিলেন। হ্যাঁ রাজকুমারী কনকলতা, সুজন ঠিক কথাই বলছে। এই ফুল যদি কোনো খারাপ লোকের হাতে পড়ে যায় তাহলে ভয়ঙ্কর কিছু হতে পারে। রাজকুমারী কনকলতার স্বভাব খুবই বদমেজাজি, সে কখনো
কারো কথা শোনে না। তার মনে যাই আসে সে তাই করে, কিন্তু সে এই প্রথমবার তার দেহরক্ষী সুজনের কথায় তার প্রিয় ফুল মায়াপরীকে দিতে রাজি হয়ে যায়। ঠিক আছে, নিয়ে যাও এই ফুল। আমি আজকে এই ফুল নিয়ে যেতে পারবো না, কিছুদিনের মধ্যে আমি আবার আসবো। এই ফুলটা তখন নিয়ে যাব, আর ঠিক ততদিন এই ফুলের দায়িত্ব সুজনের। সুজন, তুমি এই ফুল দেখে রাখবে। এই ফুল খারাপ লোকের হাতে পড়লে ভয়ঙ্কর কিছু হতে পারে, কিন্তু তবুও আপনি কেন এই ফুলকে সুরক্ষিত জায়গায় নিয়ে যাচ্ছেন না? আমি এই ফুল এখন নিতে পারবো না, কারণ আমি দেখতে চাই সেই জাদুকর লোকটি কারা, আর তারা এই ফুল নিয়ে কি করবে। তাদের পরিচয় জানা আমার জন্য খুব দরকার। সাবধানে থেকো সুজন, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার আবারও দেখা হতে চলেছে। এই বলে মায়াপরী সেখান থেকে চলে যায়। অন্যদিকে তান্ত্রিকের শিষ্য তান্ত্রিকের সামনে এসে বলে, তান্ত্রিক, আমি একটা ভালো খবর দিতে এসেছি। আমি জানতে পেরেছি সেদিন ওই অলৌকিক ফুল আমার কাছ থেকে কে কিনে নিতে চেয়েছিল। আপনি অনুমতি দিলে আমি আবারও সেই জাদুর ফুলটা আমাদের কাছে ফিরে আনার ব্যবস্থা করতে পারি। তোমার উপর আমার মোটেও বিশ্বাস নেই, তবে হ্যাঁ, তবে তুমি যদি ওই জাদুর ফুল ফিরিয়ে আনতে পারো তবে চেষ্টা করো, আমার কোনো আপত্তি নেই। এরপর তান্ত্রিকের শিষ্য কনকলতার খোঁজে বেরিয়ে পড়ে এবং রাজ্যের দ্বার প্রান্তে এসে হাসতে থাকে আর বলতে থাকে, তো বন্ধুরা, তান্ত্রিকের শিষ্য পরবর্তীতে কি করতে চলেছে? সে কি কনকলতার কোনো ক্ষতি করবে? আর মায়াপরী কি জানতে পারবে তান্ত্রিক এবং শিষ্যের আসল উদ্দেশ্য কি? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। তান্ত্রিকের শিষ্য তার রূপ পাল্টিয়ে এক সাধারণ নাগরিকের রূপ নিয়ে নেয় এবং হাঁটতে হাঁটতে রাজ্যের দ্বার প্রান্তে চলে আসে এবং সে বলতে থাকে, আর মাত্র কিছুক্ষণ সেই রাজপ্রাসাদে আমাকে ঢুকতেই হবে, আর লুকিয়ে লুকিয়ে সেই ফুল আমার নিজের কাছে নিয়ে আসতে হবে। এই জন্য সে রাজপ্রাসাদের রাস্তার সামনে ঘোরাফেরা করতে থাকে এবং একটা সুযোগের অপেক্ষা করতে থাকে কিভাবে সে রাজপ্রাসাদের ভিতরে ঢুকতে পারে। আর অন্যদিকে রাজপ্রাসাদের ভিতরে ছোটাছুটি শুরু হয়ে যায়, কারণ অন্য রাজ্যের রাজকুমার নীল রাজকন্যাকে দেখতে আসছিল। রাজামশাই, আপনি বাহিরের দিকটা সামলান, আমি তো ঘরের দিকটা দেখছি, আর যেন কোনো কিছুরই কমতি না থাকে। আর হ্যাঁ, আমি এবার রাজকন্যার সাথে কথা বলবো না। আপনি বলেছিলেন আপনি নিজেই রাজকন্যার সাথে কথা বলবেন, এখনো তো কোনো কথাই তাকে বুঝিয়ে বললেন না। রানী, তুমি শান্ত হও, এত উত্তেজিত হও না। আমি নিজে রাজকন্যার সাথে কথা বলবো, আর আমি এই বিয়েটা যে কোনো মূল্যেই দিয়ে ছাড়বো। তুমি তো জানো রাজকুমার নীলের রাজ্য কত বড়, তার সাথে আমার কন্যার বিয়ে হওয়া খুবই গুরুত্বপূর্ণ। রাজামশাই, রানী সাহেবা, আপনাদের জন্য সুখবর। রাজকুমার নীল আমাদের রাজ্যে দ্বারপ্রান্তে চলে এসেছে। আমি কিছু সিপাহী নিয়ে রাজকুমার নীলকে স্বাগত জানাতে যাচ্ছি। ঠিক আছে, তুমি যাও, দেখো কোনো অসুবিধা যেন না হয়। এরপর রাজপুত্র প্রহরীদের নিয়ে রাজকুমার নীলকে স্বাগত জানানোর জন্য চলে যায়।
আর অন্যদিকে রাজামশাই তার কন্যা কনকলতার সাথে দেখা করে কথা বলতে যায়। রাজামশাই দেখে রাজকন্যা কনকলতা সাজুগুজু করছে। আরে, আমার কন্যাকে তো একদম পরীর মতো লাগছে। এত সুন্দর করে সেজেছ তুমি। পিতা, আপনিও না বেশি বেশি বলেন। এখন বলেন কেন এসেছেন? শুধু শুধু আমার প্রশংসা করার জন্য এখন তো আসেননি আপনি। ঠিক ধরেছ, আমার মেয়ে যেমন সুন্দরী তেমনই বুদ্ধিমতী। মা, দরবেশ বাবা কি বলেছে সেটা তো তুমি জানো। আমাদের রাজ্যে অনেক বড় বিপদ আসতে চলেছে, আর সেটা থেকে বাঁচতে হলে অনেক বড় এক রাজ্যের সাথে আমাদের সুসম্পর্ক বজায় রাখা জরুরি। হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি। আর আমাদের রাজ্যের কোনো ক্ষতি না হোক সেটা আমিও চাই। এটা আমিও জানি তুমি রাজ্যের ভালো চাও। আর এবার তুমি তোমার বদমেজাজ স্বভাবটা লুকিয়ে রাখার চেষ্টা করো। একবার বিয়ে হয়ে গেলে তোমার এই অভিশাপটা চলে যাবে। দরবেশ বাবা তো সেটাই বললেন। তুমি যে করেই হোক রাজকুমার নীলের সাথে তোমার বিয়েটা সেরে ফেলো। তাদের রাজ্যের সাথে আমাদের সম্পর্ক হলে আমাদের রাজ্যের অনেক উন্নতি হবে। রাজকন্যা সবকিছু শুনে বুঝে চুপ করে থেকে বলে, হ্যাঁ বাবা, ঠিক আছে, তুমি যেভাবে বলবে আমি সেভাবেই করব। আমি যতটা সম্ভব চেষ্টা করব নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখার জন্য। আমি জানতাম রে মা, আমার মেয়ে আমার কথা কখনো ফেলবে না। আচ্ছা, আমি তাহলে এখন চলি। একটু পরে নীল আমাদের রাজপ্রাসাদে প্রবেশ করবে। এই বলে রাজামশাই রাজকন্যার ঘর থেকে বের হয়ে যায়। আর অন্যদিকে রাজপুত্র রাজকুমার নীলকে নিয়ে রাজপ্রাসাদে প্রবেশ করার প্রস্তুতি নেয়। রাজপ্রাসাদের দরজা খুলে দেওয়া হয় এবং রাজকুমার নীলের সঙ্গে আসা লোকজনের ভিতরে ঢুকতে থাকে। এটা দূর থেকে তান্ত্রিকের সেই শিষ্য দেখে ফেলে এবং সে মনে মনে বলে, আরে, এটাই তো সুযোগ। আমাকে এই লোকদের ভিড়ে ঢুকে রাজপ্রাসাদে ঢুকতে হবে আর কোনোভাবেই রাজকুমারী ঘর থেকে সেই জাদুর ফুলটা চুরি করে নিয়ে আসতে হবে। এই বলে তান্ত্রিকের শিষ্য চুপি চুপি রাজপ্রাসাদে ঢুকে যায় এবং সে রাজকন্যা কনকলতার ঘর খুঁজতে থাকে। এবং অন্যদিকে রাজকুমার নীল রাজা এবং রানীর সাথে দেখা করতে চলে আসে। রাজকুমার নীলকে দেখে রাজা রানী বেশ খুশি হয়। আপনাকে স্বাগতম রাজকুমার। আপনি আমার আমন্ত্রণে সাড়া দিয়ে এই রাজ্য এসেছেন, এটা আমার জন্য খুব বড় সৌভাগ্যের। কি বলছেন কি রাজামশাই, আমি নিজে আপনার আমন্ত্রণ পেয়েছি। এটা আমার জন্য অনেক বড় খুশির ব্যাপার। আমি রাজকন্যার সাথে দেখা করতে চাই। তার সৌন্দর্যের কথা আমি অনেক জায়গায় শুনেছি। তাছাড়া আপনার রাজ্যে আর আমার রাজ্যের সম্পর্ক তৈরি হলে আমার বাবা মা অনেক বেশি খুশি হবেন। এভাবেই রাজকুমার নীলের সাথে রাজামশাই এবং রানী কথা বলতে থাকে। একটু পর রাজকন্যা কনকলতাও সেখানে চলে আসে। এবং তারা সবাই মিলে গল্প করতে থাকে। ঠিক আছে, আমাদের রাজপ্রাসাদের সামনে বড় একটা বাগান আছে। রাজকন্যা, তুমি রাজকুমারকে সেখানে নিয়ে যাও এবং দুজনে মিলে গল্প গুজব করো। তোমাদের দুজনের বিয়ের আগে দুজনকে চিনে নেওয়া দরকার। এরপর রাজকন্যা কনকলতা রাজকুমার নীলের সঙ্গে বাগানে চলে যায়। অন্যদিকে তান্ত্রিকের শিষ্য রাজপ্রাসাদে ঘুরতে ঘুরতে দেহরক্ষী সুজনের সাথে দেখা হয়ে যায়। দেহরক্ষী সুজন তাকে দেখে কিছুটা অবাক হয়। সে তাকে জিজ্ঞেস করে, কি করছেন কি আপনি? রাজপ্রাসাদের এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছেন কেন? আপনি কার সাথে এসেছেন রাজপ্রাসাদে?
তান্ত্রিকের শিষ্য সুজনকে দেখেই চিনে ফেলে। এই ছেলে তাকে মেরে তার কাছ থেকে জাদুর ফুল কেড়ে নিয়েছিল। আমি রাজকুমার নীলের সাথে এসেছি, এখানে কিছু কাজ ছিল, এখন আমি বাইরে যাওয়ার রাস্তা ভুলে গেছি। আর তুমি কে? আমি হলাম রাজকন্যা দেহরক্ষী, আর আপনি ভুল রাস্তায় এসেছেন। এখান থেকে পিছনের দিকে হাঁটতে শুরু করুন, তাহলে আপনি বাইরে যাওয়ার রাস্তা পেয়ে যাবেন। এরপর সুজন সেই ঘরের সামনে দাঁড়িয়ে পাহারা দেয়। এটা দেখে বুঝে যায় এই ঘরই হচ্ছে রাজকন্যা কনকলতার ঘর। তান্ত্রিকের শিষ্য সেই সময়ের জন্য সুজনের চোখে আড়াল হয়ে যায়। আর অন্যদিকে মায়াপরীও তার জাদুর আয়নায় দেখতে পেয়ে যায় এক লোক রাজপ্রাসাদে ঢুকেছে। সেই লোকের সম্পর্কে কোনো কিছু বলতে পারছে না জাদুর আয়না। তখন মায়াপরী জাদুর আয়নাকে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি দেখেছো? তুমি এই লোকের সম্পর্কে কিচ্ছু জানো না? তার মানে এই লোক তো কোনো জাদুকর হবে, আর নয়তো কোনো খারাপ লোক। এই জন্য তার সম্পর্কে কোনো তথ্যই আমরা দেখতে পাচ্ছি না। হ্যাঁ মায়াপরী, আমারও মনে হচ্ছে এই লোক সে যে ওই জাদু ফুলের পেছনে পড়ে আছে। আপনার এক্ষুনি রাজপ্রাসাদে চলে যাওয়া উচিত, কারণ রাজকন্যার জীবন হুমকির মুখে আছে। এই লোক যে কোনো মূল্যে সেই ফুল নিয়েই ছাড়বে। তখনই মায়াপরী রাজপ্রাসাদের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। অন্যদিকে রাজকন্যা এবং রাজকুমার বাগানে দাঁড়িয়ে দাঁড়িয়ে গল্প করছিল। তখনই শিষ্য রাজকন্যা এবং রাজকুমারকে দেখেন। সে রাজকন্যাকে দেখে চিনতে পারে। এরপর সে এদিক সেদিক না তাকিয়ে রাজকন্যার দিকে হাঁটতে শুরু করে এবং সে রাজকন্যার হাত চেপে ধরে বলতে শুরু করে, এই মেয়ে, কোথায় সেই ফুল? তুই সেই ফুল কোথায় রেখেছিস? জলদি আমাকে সেই ফুল বুঝিয়ে দে, নয়তো অনেক খারাপ কিছু হয়ে যাবে। রাজকন্যা কনকলতা কিছু বুঝতে পারে না। আর তখন সে চিৎকার করে সুজনকে ডাকতে থাকে। আর সুজন রাজকন্যার চিৎকার শুনে দৌড়ে বাইরে চলে আসে। আর দেখতে পায় তান্ত্রিকের সেই শিষ্য রাজকন্যার হাত চেপে ধরে আছে, আর তার হাতে এক ধারালো ছুরির মতো অস্ত্র। তো বন্ধুরা, দেহরক্ষী সুজন কি পারবে রাজকন্যাকে সেই শিষ্যের হাত থেকে বাঁচাতে? আর মায়াপরী কি এবার সেই শিষ্যের এবং তান্ত্রিকের সকল উদ্দেশ্য সম্পর্কে জানতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। রাজকন্যার চিৎকারের আওয়াজ শুনে রাজা রানীও বাইরে চলে আসেন। কে কোথায় আছেন? এই লোকটাকে বন্দি করার ব্যবস্থা করো। রাজা মশাই, জলদি কিছু করুন। আমার মেয়েকে কিভাবে বন্দি করে রেখেছে, এর হাত থেকে আমার মেয়েকে বাঁচান। কিছুই হবে না, চিন্তা করো না। সিপাহীর এত সময় লাগছে কেন? জলদি চলে আসো। তান্ত্রিকের শিষ্য হাসতে হাসতে বলে, খবরদার, কেউ এক পা সামনে এগোলে আমি রাজকন্যার শরীর থেকে মাথা আলাদা করে দেব। যে যার জায়গায় আছো দাঁড়িয়ে থাকো। বাবা কিছু করো, এই লোককে আমার ভয় লাগছে। এই ভয়ঙ্কর লোকের হাত থেকে আমাকে বাঁচাও বাবা, তুমি কিছু করো। চুপ, একদম চুপ বলছি, কোনো কথা বলবি না। আর আমি এখানে কারো ক্ষতি করতে আসিনি। আমি এসেছি আমার সাথে করে সেই জাদুর ফুলটি নিয়ে যেতে, আর আমার সাথে করে তোর দেহরক্ষী সুজনকেও নিয়ে যাব। কত বড় সাহস ওই ছেলে, আমাকে মেরেছে। আমি ওর একটা সাহায্য করেই ছাড়বো। রাজামশাই শিষ্যের কথা শুনে কিছুই বুঝতে পারে না। কি হচ্ছে কি এখানে? সুজন, এই লোক কে? কি চাইছে তোমার কাছ থেকে? আর আমার মেয়েকেই বা কেন জিম্মি করে রেখেছে? সুজন এরপর রাজামশাইকে ওই রাতে সব কথা খুলে বলে, আর জাদুর ফুলের কথাও বলে। অন্যদিকে আমরা দেখতে পাই মায়াপরী পরিরাজ্য থেকে
খুব দ্রুত আসার চেষ্টা করছে। যেভাবেই হোক আমাকে খুব তাড়াতাড়ি পৌঁছাতে হবে, অঘটন ঘটে যাওয়ার আগে আমাকে যেতে হবে। এমন সময় মায়াপরী কারো ডাক শুনতে পায়। তার দেয়া জাদুর হাড় দিয়ে তাকে কেউ ডাকছে। এ কি হলো? আমাকে কেউ ডাকছে মনে হচ্ছে। এবং সে সেই ডাকে সাড়া দিয়ে সেখানে চলে যায়। সে দেখতে পায় সুজনের মা তাকে ডাকছিল। কি হয়েছে? তুমি আমাকে জাদুর হাড় ব্যবহার করে হঠাৎ কেন ডাকলে? ক্ষমা করবেন, আমার মন যেন আজ কেমন করছে। আমার ছেলেটাকে অনেক দিন থেকে দেখি না, আর কোনো খোঁজ খবরও পাচ্ছি না। কাল রাতে একটা দুঃস্বপ্নও দেখেছি, তারপর থেকে কেমন যেন লাগছে। তাই আপনাকে এই জাদুর হাড়ের মাধ্যমে আমি ডেকেছি। আপনি চিন্তা করবেন না, আমি এখন রাজপ্রাসাদে যাচ্ছি। সুজন এই রাজ্যে রাজপ্রাসাদে কাজ করে, আর সে সেখানে অনেক ভালোই আছে। তারপরেও আমার জানি কেমন লাগছে, আর মনে হচ্ছে আমার সুজনের বড় কোনো বিপদ হয়েছে। আর দয়া করে আমার ছেলেটারে আপনি রক্ষা করবেন। আপনি জানেনই তো আমার স্বামী আগেই হারিয়ে গিয়েছে। এই ছেলে বাদে আমার আর কেউ নেই, তারে একটু দেখে রাখবেন। ঠিক আছে, এছাড়া কি তুমি কোনো অন্য কাজের জন্য আমায় ডেকেছিলে? আর তাছাড়া আমাকে তাড়াতাড়ি রাজপ্রাসাদে পৌঁছাতে হবে। না, আর অন্য কোনো কাজ নেই। তাছাড়া আপনার রাজপ্রাসাদে যাওয়ার এত তাড়া কেন? আর আপনাকেও বা এত চিন্তিত লাগছে কেন? কিছু হয়েছে কি? আমার তো অনেক বেশি চিন্তা লাগছে। মায়াপরী সুজনের মাকে চিন্তায় ফেলতে চায়নি, তাই তাকে সে কোনো কিছুই বলে না। সে তাকে মিথ্যে আশ্বাস দিয়ে সেখান থেকে যত দ্রুত সম্ভব চলে যায়। ওদিকে শিষ্য এখনো রাজকুমারীকে জিম্মি করে দাঁড়িয়ে আছে। সুজন শিষ্যকে শান্ত করিয়ে বলে, আপনি শান্ত হন, আপনার যা লাগবে আমি দিচ্ছি। দরকার হলে আপনি আমাকে জিম্মি করুন। শিষ্য কোনো কথাই শোনে না। বেশি কথা না বলে রাজকুমারী কোথায় জাদুর ফুল রেখেছে সেটা নিয়ে আয়, নয়তো বেশি সময় গেলে আমি আরো ভয়ানক হয়ে উঠব। অন্যদিকে রাজামশাই দেখতে পায় রাজকুমার নীল রাজকুমারীর থেকে অনেক দূরে দাঁড়িয়ে আছে। এসবের কোনো কিছুর সাথে সে জড়াচ্ছে না, এমনকি সে শিষ্যকে থামানোর চেষ্টাও করছে না। রাজকুমার নীল, আপনি কিছু করছেন না কেন? আমি জানি আপনি অনেক বীর যোদ্ধা। আমি কি করব? আপনারা কি বুঝতে পারছেন না? এই লোক এক ভয়ানক জাদুকর। এই লোকের আরো এক বড় তান্ত্রিক বাবাও আছে, আর সে আমাদের রাজ্যে অনেক অনেক খারাপ কাজও করেছে। আমি এর সাথে শুধু শুধু ঝামেলায় জড়াবো না। এ যা চাচ্ছে তা দিয়ে দিন, নয়তো আপনাদেরই অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। রাজকুমার নীলের এমন কথা শুনে রাজামশাই ভয় পেয়ে যায় এবং রানী বলতে শুরু করেন, শুনছো, এই লোক নাকি অনেক ভয়ানক। এর এক তান্ত্রিক বাবাও আছে। এ যা চাইছে তা তুমি জলদি দিয়ে দাও। সুজন, দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেখছো? এই লোক যা চাইছে তা তুমি জলদি দিয়ে দাও। রাজকুমারীকে রক্ষা করা তোমার দায়িত্ব, আর এই দায়িত্ব তুমি পালন করো। রাজকুমারী, আপনার সেই জাদুর ফুল কি এখনো আপনার কক্ষেই আছে? হ্যাঁ, ওটা আমার কক্ষেই আছে, কিন্তু তুমি ওই জাদুর ফুল একে তুমি এনে দেবে না? রাজকুমারীর এই কথা শুনে শিষ্য ভীষণ রেগে যায়। এত বড় সাহস তোর! একদম চুপ! সুজন, জলদি যা, আমাকে সেই ফুল এনে দে, নয়তো কিন্তু ভালো হবে না। সুজন আর কোনো কিছু চিন্তা না করে রাজকুমারীর কক্ষে চলে যায় এবং সেই জাদুর ফুল নিয়ে চলে আসে। এই নাও তোমার জাদুর ফুল, আর এখন রাজকুমারীকে ছেড়ে দাও, আর দরকার হলে তুমি আমাকে নিয়ে চলো। ঠিক আছে, ফুল দে, আর তুই আমার সাথে চল। সেদিন তুই আমাকে অনেক মেরেছিলি।
সেই প্রতিশোধ আমি গুনে গুনে নেব। চল আমার সাথে, আর তোকে ভালো করে বুঝিয়ে দিব আমার গায়ে হাত তোলার কি শাস্তি হয়। কি বলছো কি? তুমি তোমার ফুল পেয়ে গেছো, এখান থেকে চলে যাও। তুমি আমার দেহরক্ষীকে কেন নিয়ে যেতে চাইছো? বাবা, তুমি কিছু বলছো না কেন? রাজকুমারী, তুমি চুপ থাকো। তুমি বেশি কথা বলো না। তুমি এদিকে চলে আসো আমাদের কাছে। ওই লোক থেকে দূরে চলে আসো। তান্ত্রিকের শিষ্য সুজনকে নিয়ে রাজপ্রাসাদ থেকে বের হতে চায়। এমন সময় মায়াপুরী সেখানে চলে আসে। মায়াপুরীকে দেখে সুজনকে রেখে সেখান থেকে শুধুমাত্র জাদুর ফুল নিয়ে গায়েব হয়ে যায়। সুজন, আমি কি আসতে দেরি করে ফেলেছি? তুমি ঠিক আছো তো? আর বাকি সবার কি অবস্থা? এরপর সুজন মায়াপুরীকে ঘটে যাওয়া সব ঘটনা খুলে বলে। অন্যদিকে তান্ত্রিকের কাছে সেই জাদুর ফুল নিয়ে তার শিষ্য হাজির হয়। তান্ত্রিক বাবা, এই দেখুন, আমি আপনাকে ওয়াদা করেছিলাম সেই জাদুর ফুল আপনাকে এনে দেব। আমি সেই কথা রেখেছি। আমি খুব খুশি হয়েছি তোমার উপর। অবশেষে তুমি একটা কাজ ঠিক মতো করে দিতে পেরেছো। কিন্তু তুমি এত সহজে কিভাবে ফুল নিয়ে এলে? কিছু কি ঘটেছিল? কি কি ঘটেছে সব কিছু আমাকে খুলে বলো। এরপর রাজপ্রাসাদে ঘটে যাওয়া সকল ঘটনা শিষ্য তান্ত্রিককে খুলে বলে। তান্ত্রিক এই সব কিছু শুনে বলে, কি বলছো কি? তোমাকে রাজা মশাই এবং বাকি সকলে দেখে ফেলেছে। আর সেখানে এক রাজকুমার ছিল, আর সেও তোমাকে চিনে ফেলেছে। এ তো খুব খারাপ কথা। আবার পরীর কথা বলছো। এ অন্য কোনো পরী হতে পারে না। এ নিশ্চয়ই মায়াপরী। তারা তো এখন সবাই আমাদেরকে খোঁজার চেষ্টা করবে। কি দরকার ছিল তোমার একটা ফুল আনার জন্য এত কিছু করার? ভুল হয়ে গেছে তান্ত্রিক মশাই। এখন আমরা কি করব তাহলে? সেটা আমি চিন্তা করে দেখছি। তুমি দবির মিয়াকে নিয়ে এসো। আমরা এই প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাব। এখানে থাকা আমাদের জন্য আর নিরাপদ নয়। তো বন্ধুরা, মায়াপুরী কি রাজামশাই এবং রাজকুমার নীলসহ তান্ত্রিকের ঠিকানা খুঁজে বের করতে পারবে? আর দবির মিয়া কি মুক্তি পাবে তান্ত্রিকের হাত থেকে? জানতে হলে দেখুন আমাদের রূপবতী রাজকন্যা গল্পের পরবর্তী পর্ব। সুজন এবং মায়াপুরী তারা দুজনে রাজপ্রাসাদে প্রবেশ করলো। রাজা এবং রানী তাদেরকে দেখে চিন্তামুক্ত হলেন। তখন রাজকন্যা দৌড়ে এসে জিজ্ঞেস করলো, সুজন, কি হয়েছে? তুমি ছাড়া পেলে কি করে? সেই দুষ্ট লোক তোমার কোনো ক্ষতি করেনি তো? তুমি কি ঠিক আছো? আপনি চিন্তা করবেন না। আপনি কি কোথাও ব্যথা পেয়েছেন কি না সেটা বলেন। আমিও অত্যন্ত লজ্জিত। আমি আপনার দেহরক্ষী হয়েও আপনার এত বড় বিপদের হাত থেকে আপনাকে রক্ষা করতে পারলাম না। সুজন, তুমি এখনো এই কথা বলছো? তুমিই তো আমাকে বাঁচালে। তুমি ছাড়া এখানে কে ছিল যে আমাকে বাঁচাবে? তুমি নিজেই সেই দুষ্ট লোকের কাছে যেতে রাজি হলে শুধুমাত্র আমাকে বাঁচানোর জন্য। সুজন, তুমি আজকে আমার মেয়ের জন্য যা করলে আমি সেটা সারা জীবন মনে রাখবো। কিন্তু তোমার সাথে এই পরীটা কে তাকে তো চিনতে পারছি না। মায়াপরী তখন বলতে শুরু করে, রাজামশাই, আমার নাম মায়াপরী। আপনি আমাকে চিনবেন না, কিন্তু সুজন আর আপনার মেয়ে কনকলতা আমাকে ভালো করেই চেনে। আমি আপনাকে এক সময় সব কিছু খুলে বলবো, কিন্তু এখন আমাকে সেই দুষ্ট লোকটার পিছু নিতে হবে। মায়াপরী, আপনি আমাকে সাথে নিয়ে যান। আমি ওই লোকের একটা শায়েস্তা করেই ছাড়বো। ওই লোকের কত বড় সাহস রাজকন্যা কনকলতার উপর এরকম ভাবে আক্রমণ করে। ঠিক আছে, তুমিও চলো, কিন্তু আমাকে ওই লোকের সম্পর্কে আরো অনেক কিছু জানতে হবে। জানা থাকলে
ওই লোককে খুঁজে পেতে অনেক সহজ হতো। রাজামশাই, আপনি কি ওই লোকের সম্পর্কে কোনো কিছু বলতে পারবেন? আমি তো কিছু বলতে পারবো না, কিন্তু আমাদের রাজপ্রাসাদে পাশের রাজ্যে রাজকুমার নীল আছে। রাজকুমার নীল হয়তো আপনাকে কোনো তথ্য দিতে পারবে। তখন মায়াপরী রাজামশাইয়ের এই কথা শুনে খুব খুশি হয়। তাহলে তো খুব ভালো কথা। চলুন রাজামশাই, আমাকে নিয়ে চলুন রাজকুমার নীলের কাছে। অন্যদিকে তান্ত্রিক তার শিষ্য এবং দবির মিয়ার সাথে সেই কালো প্রাসাদ ছাড়ার প্রস্তুতি নিয়ে নেয়। তান্ত্রিকের শিষ্য দবির মিয়ার কাছে গিয়ে বলে, দবির মিয়া, তুমি খুব তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। আমরা এই কালো প্রাসাদ ছেড়ে অন্য কোথাও চলে যাব। কোনো কথা বলবে না আর কোনো প্রশ্নও করবে না। ঠিক আছে, কিন্তু আমরা কোথায় যাচ্ছি? শিষ্য এই প্রশ্ন শুনে প্রচন্ড রেগে যায়। কত বড় সাহস! তুমি আবার প্রশ্ন করা শিখে গেছো। তোমাকে এবার শাস্তি দিতে হবে। আমি যা বলি তাই শুনবে, এর বাইরে কোনো কথা বলবে না। আর কোনো কথা না বলে তৈরি হয়ে নাও। এরপর তারা দুজন মিলে তান্ত্রিকের সাথে দেখা করে। তান্ত্রিককে খুবই চিন্তিত দেখাচ্ছিল। এত দেরি হলো কেন? এই একটা জিনিস নিতে এত সময় লাগে? এখন জলদি চলো, আমাদেরকে যত দ্রুত সম্ভব এই কালো প্রাসাদ থেকে বের হতে হবে। তান্ত্রিক এবং শিষ্যের এমন অবস্থা দেখে দবির মিয়া অনেক চিন্তিত হয় এবং সে কিছুই বুঝতে পারে না, আর কোনো প্রশ্ন না করে তাদের সাথে চলতে শুরু করে। আর অন্যদিকে মায়াপরী এবং সকলে মিলে রাজকুমার নীলের সাথে দেখা করতে যায়। রাজকুমার নীল, কিছু মনে করবেন না। আজকে এমন কিছু ঘটে যাবে আমার কোনো ধারণাই ছিল না। আপনি এসেছিলেন একটু শান্তিতে আমার মেয়ের সাথে আলাপ পরিচয় হতে, কিন্তু সেটাও হলো না। না না রাজা মশাই, এতে লজ্জা পাওয়ার কিছু নেই। বিপদ তো আর বলে কয়ে আসে না। আর সকলে মিলে আমার সাথে নিশ্চয়ই কথা বলতে এসেছেন। কোনো চিন্তা না করে বলুন। আপনার কাছ থেকে কিছু জানার ছিল, আর সেটা আমি না, মায়াপরি জানবে। আপনি ওই দুষ্ট লোকের কাজ সম্পর্কে যা জানেন তা সবকিছু মায়াপরীকে খুলে বলুন। তাহলে শুনুন মায়াপরি, আমি ওই লোককে আরো কয়েকবার আমাদের রাজ্যে দেখেছি। ওই লোকের এক তান্ত্রিক বাবা আছে। তান্ত্রিক আর লোক মিলে সবসময় কোনো না কোনোভাবে কোনো দুষ্ট পরিকল্পনা করতে থাকে। এবারও নিশ্চয়ই তাদের মাথায় কোনো বড় রকমের পরিকল্পনা আছে, তাই তারা এখানে এসে এত বড় এক কাণ্ড ঘটিয়েছে। আপনি কি কোনোভাবে বলতে পারবেন সেই তান্ত্রিক বাবার ঠিকানা সম্পর্কে, অথবা তাকে শেষবারের মতো কোথায় দেখা গিয়েছিল? সে সম্পর্কে কোনো কিছু বলতে পারবো না, কিন্তু এই তান্ত্রিক যখন আমাদের রাজ্যে খারাপ কাজ করেছিল তখন আমার বাবা তাকে বনবাসে পাঠিয়ে দিয়েছিল, তাকে শেষবারের মতো সুযোগ দিয়েছিল। কিন্তু তখন যদি আমরা জানতাম তান্ত্রিক এরকম খারাপ কাজ করবে, তাহলে আমরা তাকে তখনই বন্দি করে ফেলতাম। আমি চেষ্টা করে দেখব যদি তান্ত্রিককে ধরে বন্দি করতে পারি। এই তান্ত্রিক আমাদের পরিরাজ্যে অনেক ক্ষতি করার চেষ্টা করেছে। তবে সাবধানে থাকবেন, ওই তান্ত্রিকের অনেক শক্তি, তাকে হারানো এত সহজ হবে না। ধন্যবাদ আপনাকে। সুজন, তাহলে চলো এখন আমরা সেই লোকের ঠিকানায় বেরিয়ে পড়ি। আমার মনে হয় জাদু আয়নাকে খোঁজ করলে সেই লোকের ঠিকানা জাদু আয়না দিতে পারবে। সুজন পরীর সাথে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। অন্যদিকে তান্ত্রিক তার শিষ্য
এবং দবির মিয়াকে নিয়ে সেই কালো প্রাসাদ ছেড়ে হাঁটতে শুরু করে। তুমি কি সেই অলৌকিক ফুলটা নিয়েছো? তোমার কাছে কি ফুলটা আছে? তান্ত্রিকের এই কথা শুনে শিষ্য হকচকিয়ে যায়। কি বলছেন কি? সেই ফুলটা তো আমি আপনাকে দিয়েছিলাম। সেই ফুল তো আর আমার কাছে নেই। কি গর্দভের মতো কাজ করেছো! আমি ওই ফুলটা দেখেই আবার তোমার কাছে ফেরত দিয়ে দিয়েছি। তার মানে তুমি সেই ফুলটা সাথে করে নিয়ে আসোনি, সেই কালো প্রাসাদেই রেখে এসেছো। তোমাকে নিয়ে তো আর পারি না। আমি এক্ষুনি সেই কালো প্রাসাদে যাচ্ছি আর সেই ফুলটা নিয়ে চলে আসছি। তুমি আর দেরি করবে না, যত তাড়াতাড়ি সম্ভব সেই ফুলটা নিয়ে এক্ষুনি চলে আসো। শিষ্য আর কোনো কথা না বলে কালো প্রাসাদের উদ্দেশ্যে রওনা দিল। অন্যদিকে রাজকন্যা সুজন আর মায়াপরীকে বলে, আমিও আপনাদের সাথে যাব, সেই লোককে আমিও ধরতে চাই। রাজামশাই এবং রানীমা রাজকন্যার এমন কথা শুনে খুবই অবাক হয়। কি বলছো কি রাজকন্যা? এত বিপদের মধ্যে তুমি কেন যাবে? এইমাত্র তুমি এত বড় একটা বিপদ থেকে রক্ষা পেয়েছো, তুমি ঘরে বসে থাকো। আর রাজকুমার নীল তোমার জন্য এসেছেন, তার সাথে গল্প করো। না মা, আমি এখন বসে থাকতে পারবো না। ওই দুষ্ট লোকের এত বড় সাহস যে রাজকন্যা কনকলতাকে বন্দি করার মতো সাহস দেখায়, আমি তাকে নিজ হাতে শাস্তি দেব। রাজকন্যা কনকলতার জেদের সামনে রানী এবং রাজামশাই কোনো কথাই বলতে পারে না। এরপর রাজকন্যা তার দেহরক্ষী সুজন এবং মায়াপরীর সাথে বের হয়ে চলে যায়। তখন রাজামশাই রানীকে বলেন, শোনো, আমি রাজকুমার নীলকে বলে দিচ্ছি সে যেন আবার অন্য একদিন আসেন। আর এমনিতে আজকে অনেক কিছু ঘটে গেছে, এখন আর এসব নিয়ে আলাপ করতে ইচ্ছে করছে না। আপনি যা ভালো বোঝেন তাই করেন। আর এদিকে মায়াপরী, রাজকন্যা এবং সুজন সেই কালো প্রাসাদ খুঁজে বেড়াচ্ছিল। আর অন্যদিকে তান্ত্রিকের শিষ্য সেই জাদুর ফুল আনতে কালো প্রাসাদের দিকে যাচ্ছে। তো বন্ধুরা, মায়াপরী কি সেই কালো প্রাসাদ বের করতে পারবে এবং তার সাথে তান্ত্রিক এবং তার শিষ্যকে ধরে বন্দি করতে পারবে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। মায়াপরী, সুজন এবং রাজকন্যা কনকলতা তারা দ্রুত হাঁটতে শুরু করে। সুজন, তোমরা এখানে একটু দাঁড়াও, আমি এখানে এক্ষুনি আমার জাদুর আয়নাকে প্রকট করছি। ঠিক আছে মায়াপরী, আপনি যেটা ভালো মনে করেন সেটাই করেন। এরপর তার কাছ থেকে সেই তান্ত্রিকের ঠিকানা জেনে নেব। এরপর মায়াপরী তার জাদু দিয়ে সেই জাদুর আয়নাকে ডেকে পাঠায়। আর কিছুক্ষণের মধ্যে মায়াপরীর জাদুর আয়না সেখানে প্রকট হয়। বলুন মায়াপরী, আপনি আমাকে এখানে কেন ডেকেছেন? আপনার সেবায় আমি সর্বদা নিয়োজিত। আমি তোমাকে একটা জরুরি কাজের জন্য ডেকেছি। তুমি আমাকে এক তান্ত্রিকের ঠিকানা দেবে। আমি তোমাকে তার সম্পর্কে সব বলছি। এরপর মায়াপরী সেই জাদুর আয়নাকে তান্ত্রিক এবং তার শিষ্যের সব কথা খুলে বলে। আমি সেই তান্ত্রিকের ঠিকানা খুঁজে বের করার চেষ্টা করছি। আমার কিছু সময়ের প্রয়োজন। ঠিক আছে, তোমাকে সময় দেয়া হলো। অন্যদিকে আমরা দেখতে পাই রাজপ্রাসাদে রাজা এবং রানী খুবই চিন্তিত। আমার রাজকন্যা কনকলতার জন্য খুবই চিন্তা হচ্ছে মহারাজ। সে এভাবে চলে গেল,
না জানি কোন বিপদ আসে। চিন্তা তো আমারও হচ্ছে রানী, কিন্তু আমার তার চেয়ে বড় চিন্তা হচ্ছে রাজকুমার নীলকে নিয়ে। আমি কিভাবে সবকিছু তাকে খুলে বলবো? যদি সে আরেকবার আমাদের রাজকন্যার সাথে দেখা করতে রাজি না হয়, তাহলে কি হবে? তাহলে তো আমাদের রাজ্যে বড় ক্ষতি হয়ে যাবে। কনকলতার রাজকুমার নীলের সাথে বিয়ে হওয়া খুবই জরুরি। সেটা তো আমিও ভালো করে জানি রাজামশাই। চলুন তবে আমরা দুজন মিলে রাজকুমার নীলকে বুঝিয়ে বলার চেষ্টা করি। সেটা তো আরো ভালো হয়। চলো তবে আমার সাথে। এরপর তারা দুজন মিলে রাজকুমার নীলের কক্ষে যায়। রাজামশাই, রানীমা, আপনারা দুজন এখন এখানে কি মনে করে এলেন? কি করে যে আপনাকে বলবো, কিন্তু না বলেও থাকতে পারছি না। আমাদের রাজকন্যা কনকলতা এখন একটু বাইরে বেরিয়েছে। সে আসলে মায়াপরি আর তার দেহরক্ষী সুজনের সাথে বাইরে একটি কাজে বেরিয়েছে। সেখানে রাজবৈদ্য আগে থেকেই দাঁড়িয়েছিল। হ্যাঁ রাজকুমার, আপনি কিছু মনে করবেন না। আসলে এরকম অভিজ্ঞতা আগে কখনো হয়নি আমাদের। আমরা সকলেই আতঙ্কে আছি। না, আমি কিছুই মনে করিনি। আসলে এরকম অভিজ্ঞতা আমাদের আগে একবার হয়েছিল। কারণ তারা যখন আমাদের রাজ্যে আক্রমণ করেছিল, আমরাও তখন বুঝতে পারিনি কি করলে আমরা এই বিপদ থেকে মুক্তি পেতে পারি। আপনাদের অবস্থা আমি বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আজকের মতো চলি। এখন যেহেতু রাজকন্যা কনকলতা নেই, তার মানে তার সাথে কথা বলা বা দেখা করার সুযোগও নেই। আপনার মূল্যবান সময় নষ্ট করার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। তবে আমরা আরেকবার আপনাকে এই রাজপ্রাসাদে আমন্ত্রণ জানাচ্ছি। রাজকন্যা কনকলতা আপনার সাথে পরিচিত হতে পারলে অনেক বেশি খুশি হতো। রাজকন্যা কনকলতাকে আমার খুবই ভালো লেগেছে। আপনারা না বললেও আমি হয়তো বা আরেকবার বাবাকে বলে রাজকন্যার সাথে দেখা করার কথা বলতাম। আমি অবশ্যই এই পরিবার নিমন্ত্রণে আসব। সে তো খুব ভালো কথা। রাজকুমার, আপনি তাহলে এখন আসুন। রাজবৈদ্য, তুমি রাজকুমার নীলকে তার রাজ্যে পাঠানোর ব্যবস্থা করে দাও। আর রাজকুমার নীল, আপনি আমাদের আমন্ত্রণ রক্ষা করে পরের বার অবশ্যই আসবেন। এরপর রাজকুমার নীল তার রাজ্যে ফেরার জন্য তার সিপাহী নিয়ে প্রস্তুতি নেয়। অন্যদিকে তান্ত্রিক আর দবির মিয়া এখনো শিষ্যের অপেক্ষা করছে। শিষ্য সেই কালো প্রাসাদে জাদুর ফুল খুঁজতে গিয়েছিল, এখনো ফেরত আসেনি। তান্ত্রিক খুবই চিন্তায় পড়ে যায়। আমি বুঝতে পারছি না এই শিষ্যকে দিয়ে আমি কি করব। একবার মহাযজ্ঞ হয়ে যাক, তারপর আলাদা হওয়া যাবে। তান্ত্রিক খুবই বিরক্ত হয় শিষ্যের এমন কাণ্ড কারখানা দেখে। অন্যদিকে শিষ্য সেই ফুল খুঁজতে শুরু করে। আরে, আমি ফুলটা কোথায় রেখেছি কিছু মনে পড়ছে না কেন। আর এদিকে সময়ও তো পার হয়ে যাচ্ছে। তান্ত্রিক বাবা নিশ্চয়ই আমার জন্য অপেক্ষা করছে। এবার গেলে আমাকে হয়তো বা কঠিন শাস্তি দেবে। কি যে করি, আমার কিছুই মনে থাকছে না। কোথায় যে রেখেছি ফুলটা কিছুই তো খুঁজে পাচ্ছি না। এরপর শিষ্য সেই ফুল খুঁজতে শুরু করে। অন্যদিকে মায়াপুরী সেই জাদুর আয়নার জবাবের জন্য অপেক্ষা করতে থাকে। শোনো সুজন, মনে হচ্ছে আমার জাদুর আয়নার আরো কিছুক্ষণ সময় লাগবে। হ্যাঁ, তাই তো মনে হচ্ছে, কিন্তু যত সময় লাগুক আমরা সেই দুষ্ট লোকটাকে ধরেই ছাড়বো, আর তাকে আমার নিজ হাতে শাস্তি দিব। আমার একটা কথা মনে পড়েছে সুজন, তুমি অনেকদিন তোমার মায়ের সাথে দেখা করো না। তোমার মা তোমার জন্য অনেক চিন্তিত। ঠিকই বলেছেন। এর মধ্যে এত কিছু হয়ে গেল যে মার সাথে দেখা করার সময়টুকু পেলাম না। এই ঝামেলা শেষ হলে আমি মার সাথে দেখা করতে যাব। এইসব কথা শুনে রাজকন্যা বলে, চলো
তোমার মায়ের সাথে দেখা করে আসি। কি বলছেন আপনি? আপনি যাবেন আমাদের ছোট গ্রামে আর আমার ছোট বাড়িতে? না না, কোনো প্রয়োজন নেই। আমরা যে কাজে এসেছি সে কাজ করে আপনাকে রাজপ্রাসাদে পৌঁছে দিব। এরপর কোনো একদিন না হয় আমি গিয়ে দেখা করে আসবো। সুজন, রাজকন্যা ঠিকই বলছে। চলো, এই সময়টুকু আমরা কাজে লাগিয়ে তোমার মায়ের সাথে দেখা করে আসি। বেশিক্ষণ লাগবে না, আমি কয়েক মুহূর্তের মধ্যে তোমাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে যাব, আর কয়েক মুহূর্তের মধ্যে আবার এখানে চলে আসব। ততক্ষণ না হয় আমার জাদুর আয়না সেই তান্ত্রিকের ঠিকানা বের করার চেষ্টা করুক। এরপর সুজন মায়াপরী এবং রাজকুমারীর কথায় রাজি হয়ে যায়। মায়াপরী জাদু ব্যবহার করে তাদের তিনজনকে গায়েব করে সুজনের বাড়িতে নিয়ে যায়। সুজন অনেক দিন পর তার বাড়িতে এসে খুব খুশি হয়। মা, আমি বাড়িতে আসছি তোমার সাথে দেখা করতে। কই তুমি? সুজনের গলার আওয়াজ শুনে সুজনের মা দৌড়ে বাড়ি থেকে বের হয়। আমি কি সত্যি সত্যি দেখছি আমার ছেলে সুজন আমার সাথে দেখা করতে এসেছে? হ্যাঁ মা, আমি তোমার সাথে দেখা করতে এসেছি। আমি শুনলাম তুমি নাকি মায়াপরীকে ডেকেছিলে, আর তুমি মায়াপরীকে বলেছো তুমি আমার জন্য চিন্তা করছো। হ্যাঁ বাবা, কতদিন হচ্ছে তোর কোনো খোঁজ খবর পাই না। মনের মধ্যে কত রকমের চিন্তা ভাবনা হয়। এখন তোকে দেখার পর শান্তি লাগছে বাবা। ঠিক আছে, তুমি আমাকে নিয়ে চিন্তা করো না। এখন আমি যাই। মায়াপরী এবং রাজকন্যার সাথে আমাদের কাজ আছে। আরে, এ তো দেখি রাজকন্যা আমাদের গরিবের ঘরে এসেছে। রাজকন্যা, কিছু মনে করবেন না, আসেন ভিতরে আসেন। এই গরিব ঘরে একটু বসেন, একটু আপনাকে আপ্যায়নের সুযোগ দেন। না, আমাদের এক্ষুনি যেতে হবে। তোমার ছেলের সাথে তোমাকে দেখা করাতে নিয়ে এলাম, যেন তুমি আর দুশ্চিন্তা না করো। আপনি চিন্তা করবেন না, আমি অন্য একদিন আপনার বাসায় আসব। আজ আর আপনার নিমন্ত্রণ রক্ষা করতে পারলাম না। এই বলে মায়াপরী তাদের সকলকে নিয়ে আবারও সেই জাদু আয়নার কাছে চলে আসে। জাদু আয়না মায়াপরীকে দেখে বলে, মায়াপুরী, আমি একটা কালো প্রাসাদ দেখতে পাচ্ছি। এটা এখান থেকে কিছু দূরে একটা গুহার মধ্যে রয়েছে। আপনি সেখানে গিয়ে খোঁজ খবর নিতে পারেন। খুব ভালো করেছো জাদু আয়না, এখন তুমি পরিলোকে চলে যাও। চলো সুজন, আমাদের এক্ষুনি সেই পাহাড়ে যেতে হবে। এরপর তারা জাদু দিয়ে সেই পাহাড়ে চলে যায়। আর অন্যদিকে তান্ত্রিক দেখতে পায় তারা তিনজন হেঁটে হেঁটে সেই কালো প্রাসাদের দিকে যাচ্ছে। তখন তান্ত্রিক আরো বেশি চিন্তিত হয়ে পড়ে। এ কি হলো? আমার শিষ্য এখনো ফিরে এলো না। তার মধ্যে মায়াপরী আরো দুজন লোক নিয়ে সেখানে পৌঁছে গেছে। না, এটা মোটেও ভালো হচ্ছে না। শিষ্য ধরা পড়ে গেলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে, কারণ শিষ্য আমার পরিকল্পনা সবই জানে। তো বন্ধুরা, মায়াপরী কি এবার হাতে নাতে তান্ত্রিকের শিষ্যকে ধরে ফেলবে আর জেনে ফেলতে পারবে তান্ত্রিকের সেই ভয়ানক পরিকল্পনা সম্পর্কে? জানতে হলে দেখুন আমাদের কনকলতা গল্পের পরবর্তী পর্ব। আর আজকের পর্বটি যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।